নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক রবিবার সন্ধ্যে 7টার সময় এই মুখোমুখি অনুষ্ঠানে আপনি আসেন এবং কোনো একজন বিখ্যাত মানুষ আমাদের সঙ্গে থাকেন। তিনি হতে পারেন একজন রাজনীতিবিদ, তিনি হতে পারেন একজন সমাজকর্মী, তিনি হতে পারেন একজন শিল্পী, হতে পারেন একজন গায়ক, হতে পারেন একজন চলচ্চিত্র অভিনেতা। কিন্তু কোনো একটি বিষয় এই মুহূর্তে যা আমাদের আশপাশ দিয়ে যাচ্ছে, আমাদের সমাজ যার মধ্যে রয়েছে, আমাদের পৃথিবী যার মধ্যে রয়েছে, আমরা যার মধ্যে রয়েছি, সেরকমই একটি কোনো বিষয় উঠে আসে আমাদের আলোচনার মধ্যে। সেই বিশিষ্ট মানুষটির সঙ্গে আমরা সেই আলোচনাই করবার চেষ্টা করি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গানটা বোধহয় আমরা সেই ছোটবেলার থেকে শুনে আসছি। আর ছোটবেলার থেকে শুনে আসা সেই গানটি পরবর্তীকালে এমনভাবে একটি দেশের সঙ্গে জড়িয়ে গেল, যে দেশটির নাম বাংলাদেশ, যে দেশটিতে অশান্তি বেশ কিছুদিন ধরেই ঘনীভূত হচ্ছিল, যে ঘনীভূত অশান্তির জেরে গোটা দেশময় ছড়িয়ে পড়ল অশান্তির আগুন। বহু মানুষের প্রাণ চলে গেল। ছাত্র বিক্ষোভের যে শুরুটা হয়েছিল, সেই ছাত্র বিক্ষোভ সংরক্ষণ নিয়ে আন্দোলন, সেই আন্দোলন একসময় বিক্ষোভ আকার ধারণ করলো অগ্নিকাণ্ডের, মানে আগুন জ্বলে উঠল গোটা দেশ জুড়ে। যে আগুন কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি প্রশমিত হয়েছে এমনটা বলা যাবে না, যদিও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছেড়েছেন, তিনি এই মুহূর্তে ভারতে রয়েছেন, কিন্তু তারপর তিনি কোথায় যাবেন সেই বিষয়টা তাঁরই বিবেচনাধীন। কিন্তু এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, তাতে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সেই সরকার আপাতত দেশের দায়িত্বভার সামলাবে এবং পরবর্তীতে কি হবে সেটা তো সে দেশই বুঝতে পারবে। ভারত প্রতিবেশী রাষ্ট্রের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল এবং এই গোটা ঘটনাকে তারা খুব বিবেচনার সঙ্গে নিরীক্ষণ করছেন। খুব বলা যেতে পারে, আমরা একটা শব্দ ব্যবহার করি, যে শব্দটা হচ্ছে খুব সতর্কভাবে নিরীক্ষণ করা হচ্ছে। কারণ এই দেশটি অর্থাৎ বাংলাদেশ, ভারতের প্রতিবেশী রাষ্ট্র, তার স্বাধীনতা এসেছিল ভারতেরই হাত ধরে। সে স্বাধীন হয়েছিল, পূর্ব পাকিস্তান হিসেবে তার পরিচিতি ছিল, এবং তারপর সে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রে পরিণত হয়েছিল তার বড় ভাইয়ের অবশ্যই সাহায্যক্রমে, অর্থাৎ ভারতের সাহায্য নিয়েই। কিন্তু সেই দেশটির এবারে একটি অন্যরকম স্বাধীনতা পেয়েছে এমন একটি দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। কিন্তু সেটা কতদূর সুদূর প্রসারী প্রভাব বিস্তার করবে গোটা দেশের উপর এবং উপমহাদেশের বলা যেতে পারে রাষ্ট্রনীতির ওপর, কূটনীতির ওপর, সেই দিকে আমরা একটুখানি তাকাবার চেষ্টা করব। কিন্তু আমাদের সঙ্গে এমন একজন মানুষকে আজকে আমরা পেয়েছি, যে মানুষটি এই বিষয় নিয়েই চর্চা চালিয়ে যাচ্ছেন একটা লম্বা সময় ধরে, দশকের পর দশক জুড়ে, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যার নিবিড় একটা অন্বেষণ, সেই মানুষটিকে আমরা আজকে পেয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর রাজা গোপাল ধর চক্রবর্তী। স্বাগত জানাই রাজাদা, ডক্টর ধর চক্রবর্তীকে। আমি রাজাদা বলতেই অভ্যস্ত, আর সেটাই বলবো অবশ্যই। রাজাদাকে অনেক দিন পরে পেয়েছি। একসময় নিয়মিত আমাদের বিভিন্ন প্যানেল ডিসকাশনগুলোকে রাজাদাকে আমরা পেতাম, কিন্তু এই মাঝখানের একটা বেশ লম্বা সময়, সেই সময়টা রাজাদাকে পেয়ে উঠিনি, কিন্তু আজকে আবার পেয়েছি। এবং এমন একটি বিষয় নিয়ে, যে বিষয়টি বলা যেতে পারে যে ভারত এই মুহূর্তে, ভারতের সাধারণ মানুষ থেকে শুরু করে যারা কূটনীতিবিদ, তাঁরাও এই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছেন এবং রাজনীতিবিদরাও ভাবনা চিন্তা করছেন। কারণ ভারতের যে জাতীয় রাজনীতি, সেই জাতীয় রাজনীতিতেও প্রভাব পড়ছে কিনা এই বাংলাদেশের যে উত্থান কিংবা পতন, আমি কোট আনকোট বললাম, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করছেন। আমি রাজাদার কাছ থেকে একদম শুরুতেই একটুখানি জানতে চাইব যে বাংলাদেশের এই বদলটা, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এই বদল, পরিবর্তন, ঠিক কি চোখে দেখছেন, কেমন ভাবে তার ব্যাখ্যা করছেন, সংক্ষেপে জানতে চাইব। না, কয়েকটা জিনিস আমাদের অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। যে শেখ হাসিনা তিনি 2008-এ ক্ষমতায় এলেন, তার আগে আরেকবার 5 বছর ছিলেন। বেশ ভালো সংখ্যক মানে ভোট পেয়েছেন, পার্সেন্টেজ প্রায় 75-এর উপর একটা, এবং 300 সভ্যের যে জাতীয় সংসদ, তার প্রায় 263 এরকম কত একটা নাম্বার পেয়েছে। খুবই লার্জ নাম্বার, আমি এক্সাক্ট নাম্বারটা মনে করতে পারছি।
জামাত যাকে নিয়ে এত হয়েছে, দুটো আসন মাত্র পেয়েছে। অত্যন্ত জনপ্রিয়তার মধ্য দিয়ে তিনি এসেছিলেন। কিন্তু পরবর্তীকালে যে নির্বাচনগুলো ঘটলো 2014, 18 এবং 24 এই বছরে ঘটলো, জানুয়ারি মাসে, সেখানে কিন্তু মানে বিরোধীরা অংশ নেয়নি। বিরোধী বলছি যেখানে বাংলাদেশ বিএনপি, ন্যাশনাল BNP, পার্টি বলে পরিচিত, যেটা আহ, বেগম জিয়া এখন পরিচালনা করেন, বেগম জিয়া, বেগম খালেদা খালেদা জিয়া। জিয়া, রাইট। এবং ওনাদের সাথী ছিল যেটি জামায়াত। এখন ওরা অংশগ্রহণ করেনি, অন্য ছোট ছোট পার্টিরা অংশগ্রহণ করেছিল। কিন্তু মুশকিলটা হলো যে লাস্ট ইলেকশন যেটা এই বছরের জানুয়ারিতে ভোট, বলছে 40% লোক ভোট দিয়েছে, ভোট দিতে পেরেছে, বা মানে ভোট পড়েছে অ্যাকচুয়ালি। সেটাও কতটা রিগড হয়েছে, মানে বিরাট সংখ্যক মানুষ ভোট দিতে পারেনি। এটা অভিযোগ কিন্তু সেই 2014 সাল থেকে হয়ে আসছে যে মানুষ ভোট দিতে পারছে না। একটা স্বৈরাচারের কথাবার্তা চলছে। আমরা যারা বাংলাদেশ নিয়ে নানান ধরনের খবর দেখি বা শুনি বা চর্চায় আছি, সেখানকার বিভিন্ন রাজনীতিক নেতাদের সঙ্গে কথা হয়, দলমত নির্বিশেষে, তাতে বুঝতে পারি যে কিছু গন্ডগোল করছে দেশের যারা যুবক। আপনি ধরুন যে 2008-এ যদি ভোট হয়ে থাকে, তারপরে 2014, এই 2000 এখন যাচ্ছে 2024, 16 বছর, যাদের বয়স দেখুন প্রায় 20 বা 25-30 বছর পর্যন্ত, তারা ভোটই দিতে পারে। তারা ভোট ব্যাপারটাই, আরো একটু বেশি, তারা ভোট ব্যাপারটাই জানে না। গণতন্ত্র শান্তম, গণতন্ত্র ব্যাপারটা এমনই, একবার যদি মানুষকে দেওয়া হয়, কিছুদিন মানুষ গণতন্ত্র ব্যাপারটা বোঝে, উপভোগ করে, হঠাৎ যদি বলে যে গণতন্ত্র থাকবে না, মারাত্মক মারাত্মক ব্যাপার। একদম। যারা ক্ষমতা আছেন তারা বুঝে ওঠেন না, তারা ভাবেন রাজতন্ত্রের মধ্যেই তারা আছেন, হ্যাঁ বছরে ওই বংশানুক্রমে তারা শাসন করে যাবে, এটাই তারা গয়ঙ্গচ্ছ একটা ব্যাপার, গেট গোয়িং। এখন মানুষ এই যে দেখুন, মানুষ শিক্ষা পেয়েছে। আমার বলতে দ্বিধা নেই, বাংলাদেশ আমি মাঝে মাঝে খুব গর্ব করি, বাঙালি হিসেবে গর্ব করি। আমার পূর্বপুরুষের, আমার ঠাকুমা বাংলাদেশ, এখনকার বাংলাদেশের ছিলেন, আমার বাবা বাংলাদেশে পড়াশোনা করেছেন। তো আবেগ, আমার তো আবেগ রয়েছে। আমি প্রথম যখন বাংলাদেশে গেলাম, আমার বাবা যেখানে পড়তেন, যে কলেজে পড়তেন, আমি গেছিলাম, আমার কাছে তীর্থস্থান মনে হয়েছিল, আমি গেছিলাম। যাই হোক, যেটা বলা অত্যন্ত প্রয়োজন, বাংলাদেশের শিক্ষার হার ব্যাপক হারে বেড়েছে। মহিলাদের শিক্ষার হার আমাদের থেকেও বেশি, এটা আমার কাছে খুব ভালো লাগে। মেয়েরা যখন এগোয়, সে যে দেশেই হোক না কেন, আমার খুব ভালো লাগে। ম্যাটারনাল ফার্টিলিটি রেট যদি দেখেন, সেটাও মানে মেয়েরা কতগুলো মানে তাদের বাচ্চা হচ্ছে, আমাদের থেকে কম। আপনি যদি দেখেন ম্যাটারনাল মানে মোর্টালিটি রেট, মাতৃত্ব সংক্রান্ত যে মৃত্যু, সেটাও বিরাটভাবে কমে গেছে। এই যে বিপ্লব, নিঃশব্দ বিপ্লব যেটা ঘটছে, সোশ্যাল প্যারামিটারের নানান দিক যদি দেখেন, বাংলাদেশ ভারতের থেকে কিছুটাই, এমনকি পার ক্যাপিটা ইনকাম, যেটা যে কোনো মানুষ বলে, অর্থনীতিবিদ বাদ দিয়ে যে কোনো মানুষ ব্যবহার করে, মাথা পিছু আয়, একদম। কোনো অ্যাটলাস মেথড যেটা, হ্যাঁ, কারেন্ট ডলারের হিসেব অনুযায়ী বাংলাদেশ আমাদের থেকেই, বুঝেছেন, ইকোনমিক গ্রোথও কিন্তু যথেষ্ট ভালো। একই সঙ্গে যে রাষ্ট্রসংঘ মানে দেশগুলোর আয় অনুযায়ী তাকে ভাগ করে, কিছু দেশ আছে লিস্ট ডেভেলপ কান্ট্রি, একেবারে গরিব, একসময় বলো তো এদের কিছু হবে না, বাংলাদেশ তার মধ্যে ছিল, বুঝেছেন, প্রায় 48টা 49টি দেশ ছিল। সেখান থেকে কিছু দেশ বেরিয়ে আসছে, বাংলাদেশের এবারে কয়েক বছর হলো বেরিয়ে এসেছে। এবং তারপরে স্টেজ হচ্ছে লো ডেভেলপিং, লো ইনকাম কান্ট্রিজ। ভারতবর্ষ মানে আর্লি মানে মানে মিডল ইনকাম কান্ট্রিজে পড়ে, তারপর হাই ইনকাম, তারপরে হাই ইনকাম কান্ট্রিজ, এরকম ভাবে ভাগ রাষ্ট্রসংঘ পড়ে থাকে। আচ্ছা, যাই হোক, বাংলাদেশে উত্তরণ করছে, কিন্তু লেখাপড়া তো একেবারে শিখেছে, কিন্তু চাকরি সেভাবে তৈরি হয়, মানে ইকোনমিটা অনেকটাই একটা সেক্টরি গ্রোথটা হচ্ছে, বেশিরভাগ হচ্ছে যে রেডিমেড গার্মেন্টস, ম্যাসিভ ডেভেলপমেন্ট। পৃথিবীর এমন কোনো দেশ নেই, এমন কোনো হয়তো মানুষ পাওয়া যাবে না আমার ধনী দেশেরও, যারা বাংলাদেশি জামা কাপড় পরে, বা বাংলাদেশি তৈরি বেড কভার বা পর্দার কাপড় নেই।
বোধহয় আমি তো যখনই বিদেশে গেছি বাংলাদেশি দেখেই আনন্দ হয়েছে। কিনিনি, কারণ আমার পাশের দেশ, কারণ আমেরিকা বা অন্য দেশ থেকে কিনতে যাবো বলে কিনিনি, কিন্তু দেখেছি রেডিমেড গার্মেন্টস এর মারাত্মক উন্নতি। কিন্তু চাকরি বলতে কি জানেন তো শান্তনদা, সেই সরকারি চাকরি মানে চাকরি মানে একটা তো ডিসেন্ট এমপ্লয়মেন্ট হতে হবে, যে চাকরি করলে আমি যে টাকাটা পাবো আমি ভালো করে সংসার চালাতে পারবো, ঘুরতে পারবো, বাবা মাকে দেখতে পারবো, এটাই হচ্ছে যে চাকরির একটা মাইনে। একদম। কিন্তু অধিকাংশ লোক যা সরকারি ক্ষেত্রের বাইরে যা রোজগার, আমাদের দেশেও তাই, যা রোজগার করে তা দিয়ে নিজেরই সংসার চলে না, পরিবার দূরের কথা, বাবা মাকে দেখা দূরের কথা, ঘুরতে যাবো অন্য মানে সব বিলাসী। বাংলাদেশেও প্রায় সেই অবস্থা হয়ে গেছে। সেখানে আবার সরকার এমনই কিন্তু করে ফেলেছিল যে সংরক্ষণ, আমাদের দেশে যে সংরক্ষণ আছে কিন্তু সেটা কাস্ট ভিত্তিক সংবিধানে বলা আছে, প্রথম 20 বছর থাকার কথা ছিল, সেটা রাজনীতির সাথে বাড়িয়ে দেওয়া হচ্ছে, সে বিতর্ক তো আজকের নয়। কিন্তু সেখানে যেটা ঘটলো স্বাধীনতা সংগ্রাম, হ্যাঁ যারা স্বাধীনতা সংগ্রামী তারা তো নিশ্চয়ই মানে সম্মানের যোগ্য, তাদের ছেলেরা নাতিরা তারাও মানে চাকরির রিজার্ভেশন বুঝেছেন। এখন এই ব্যাপারটা স্বাধীনতা সংগ্রাম খুব লুজ ব্যাপার, বুঝেছেন। এবং 1% 2% নয়, 20%। 20%, বুঝেছেন, 20 না 30%, 30%। হ্যাঁ 30%, সব মিশিয়ে 56 ছিল। 30% হচ্ছে যে স্বাধীনতা সংগ্রামী, 10% হচ্ছে ব্যাকওয়ার্ড এলাকা, 10% মহিলা, 1% হচ্ছে যে 5% জনজাতি, 1% হচ্ছে যারা ডিসেবল, এইভাবে 56% হয়ে গেছে। এত লার্জ নাম্বার যদি রিজার্ভেশন থাকে, আপনি দেখতে পাচ্ছেন আপনার চাকরি আর ডিসেন্ট চাকরি হচ্ছে না, বুঝেছেন। এই জায়গায় আন্দোলন হয়েছে। শেখ হাসিনা 18 সালে এটাকে উনি রদ করে দিলেন যে এটা দিবেন না, হ্যাঁ, কিন্তু কোর্টে যাওয়া হলো, বুঝেছেন, কেউ কোর্টে গেল। এবং এটা বলে রাখা ভালো যে এই খুব লুজ একটা যে অ্যারেঞ্জমেন্টে আপনি স্বাধীনতা সংগ্রামের সার্টিফিকেট নাতি হিসেবে জোগাড় করতে, তো বাংলাদেশে আমাদের দেশ থেকেও বেশি মানে মরাল হ্যাজার্ড যে ওই সার্টিফিকেট কেনা যায় খুব সহজে। আর আমরা দেখেছি আমাদের বাংলার অভিজ্ঞতা তো আছে যে রুলিং পার্টির, যেটা হচ্ছে ওদের আওয়ামী লীগ রুলিং পার্টি, তাদের ছাত্র যে এটা তার নাম ছাত্র দল, হ্যাঁ ছাত্র লীগ, আওয়ামী লীগ ছাত্র লীগ, বুঝেছেন, তাদের ছেলেপিলেরা সব এইসবগুলো ঠিক পেয়ে যায়। ছাত্রলীগ করলে আপনারা স্বাধীনতা সার্টিফিকেট ওই জাতির সার্টিফিকেট পান, এরকম একটা ব্যাপার সে দেশে রয়েছে। তো তার ফলে অন্য যারা এসে রাজনীতি করতে চায় না, যাদের হ্যাঁ অন্য চিন্তা ভাবনা আছে, হতে পারে মৌলবাদও হতে পারে, আমি সেদিকে ঢুকছি না, তাদের যে স্বাধীন চিন্তা যেটা আছে তারা মার খাচ্ছে, তারা দেখছে চাকরি করছে। এখন 18 সালে সেটা বন্ধ হয়ে গেল, কিন্তু হঠাৎই দেখা গেল হাইকোর্ট বলে দিল যে এটা খুব মানে এটা অবৈধ, মানে তুলে দেওয়া যায় না। এখন যে ভদ্রলোক হাইকোর্টের, আপনি হয়তো কাগজে দেখেছেন বা সংবাদে শুনেছেন, যে জাস্টিস এটা অবৈধ ডিক্লেয়ার করেছিল চিফ জাস্টিস হাইকোর্টে, তাকে ঘেরাও করেছে স্টুডেন্টরা এবং সে পদত্যাগ করেছে। বিচার ব্যবস্থা কেমন নড়বড়ে বুঝলি। যাই হোক, তো ওই জন্য মানুষের ভয় ছিল, প্রধান বিচারপতি তো স্টেপ ডাউন করছেন, সেরকমটাই তো। হ্যাঁ ওই কারণে স্টেপ ডাউন করছে উনি, ওইটাই ওই রায়টা উনি দিয়েছিলেন। যাই হোক, বা ওনার এটাই হয়েছিল। এখন বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নেই, তাই হাইকোর্ট যতই বলুন আমরা, হ্যাঁ বুঝেছেন, ওরা ভয় পাচ্ছিল যে হাইকোর্টের রায়টা বুঝি ইনফ্লুয়েন্স বাই দ্য প্রাইম মিনিস্টার, তার ফলে ওরা কিন্তু পথে থেকে সরে যায় চলেছে। এখন পরে সুপ্রিম কোর্ট ইন্টারভিউ করেছে, আমরা দেখেছি, ততক্ষণে অনেকে মারা গেছে, বুঝেছে, এখন পথে নেমেছে, তারা ছাত্ররা বলছে যে এগুলো তুলে দাও। তখনই যদি ছাত্রদের সঙ্গে কথা বলা হতো, যে আমি দেখছি আমি নিজে শিক্ষক ছিলাম দীর্ঘদিন, সবাই রিটার্ন, কিন্তু ছাত্রদের মনটা খুব ভালো বুঝতে পারি, ওরা খুব সরল একটু যদি আর্থিক সম্পর্ক গড়ে তোলা যায় সন্তানরা, মানে সবকিছুই মিটে যায়, ওখানে বেশিক্ষণ লাগে না। ছাত্রদের যদি আমি জড়িয়ে ধরে বলি হ্যাঁ ঠিক আছে তোরা যেটা বলছিস আমি বুঝতে পারছি, এইটা না করে উনি বললেন যে চাকরি মানে মুক্তি ফৌজুরা পাবে না রাজাকাররা। সাংবাদিক সম্মেলন, এই কথা সাংঘাতিক শব্দ, রাজাকার শব্দটা অত্যন্ত ঘৃণিত শব্দ বাংলাদেশে, অত্যন্ত ঘৃণিত শব্দ। তাকে ভিড়ে আগুন লাগলো, তার ছাত্ররা স্লোগান তুললো, আমি রাজাকার তুমি রাজাকার, বলছে কে? স্বৈরাচার। এই স্লোগান মানে একেবারে বুঝেছেন, ঘরে ঘরে গিয়ে একটা ক্ষোভ ছিল যে উন্নয়ন হোক না কেন, উন্নয়ন ব্যাপারটা একটা ইয়ে টাইপের, মানে আদর্শ ব্যাপার, আমরা সবাই ভাবছি উন্নয়ন হচ্ছে,
কিন্তু আমার ঘরের ছেলে যদি চাকরি না পায় বা আমি নিজে চাকরি না পাই, তাহলে উন্নয়ন কোথায় হচ্ছে আমি কি করে বুঝবো, তাই না? হ্যাঁ, একদম তাহলে কাগজে কলমের উন্নয়ন তো আমাকে স্পর্শ করে না। তাই সেটাই ঘটতে লাগলো যে বাংলাদেশের ছেলে মেয়েরা পথে নামলো, গুলি চলল, 300 জনের উপর মারা গেল। এবং দেখুন এটাও ঠিক আছে, মানে সঠিক সংখ্যাটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না রাজাদা, কিন্তু জানা যাচ্ছে না। 300 জনের মৃত্যু, সেটাও মানে একটা আন্দোলনকে কেন্দ্র বেশি করে। হতে পারে, কারণ পুলিশের আরো বেশি সরকারি হতে পারে। শাসনে যে থাকে বডি যে কোনো সময় সরিয়ে দিতে পারে, কমও হতে পারে, প্রতিদ্বন্দ্বিতা করারও জায়গা আছে, এটা কোনোটাই অস্বীকার করছে না। যদি 5 জনও মারা যেত, যেমন ভাষা আন্দোলনে কতজন মারা গেছিল, 10-12 জন হবে, আমি ভুলে গেছি, মানে 18 সালে যে ভাষা আন্দোলন, সেখানে তো বিরাট সংখ্যক মারা যায়নি, তাতেই দেখলেন তো মানে 21 ফেব্রুয়ারি সারা বাংলাদেশ এখনো পর্যন্ত যেই বাঙালি যেখানেই থাকুক বাংলাদেশে 21 ফেব্রুয়ারি করবে, আমরাও তো। কিন্তু এতজন লোক যখন মারা গেল, ছাত্র মারা গেল, তখনও কিন্তু খুব একটা মানে বাইরের এরা ঢুকেনি, হ্যাঁ, প্রথম দিকে একদম পরের দিকে ঢুকে গেছে, যে কোনো আন্দোলনই হয়। আন্দোলন যদি আপনি মানে ছাত্রদের আন্দোলন, কোনো পার্টি নেই, সমন্বয় নাকি নাম বলবো, এইভাবে তো হয় না। যেই দেখলো হাসিনার বিরুদ্ধে হচ্ছে, কিছু ভেস্টেড ইন্টারেস্ট ঢুকে গেল, জামাত ঢুকে গেল, মৌলবাদী শক্তি, আইএসআই সেখানে সক্রিয়, পয়সা দিচ্ছে, যাও তোমার মিছিল করো, হ্যাঁ, বন্দুক নিয়ে বেরিয়ে যাও, গুলি কলা করো, সব করতে এগিয়ে গেল। কিন্তু যেটা করলে ছাত্ররা তখন দমে যেত, উনি যদি বলতেন যে এরা শহীদ, এদেরকে আমি জাতীয় শহীদ যদি আমি ডিক্লেয়ার করতাম বা কম্পেনসেশন কিছু দেওয়া হতো, তাহলে হয়তো মিটে গেল, কিছু তো মিটতই। কিন্তু না করে দেখা গেল ঢাকার কোনো মেট্রোয় আগুন জ্বালিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা, উনি কান্নাকাটি করলেন এই মেট্রোর জন্য। ঠিক আছে, এটাও তো মানে উনি নিজে করেছেন। তো যে কোনো সম্পত্তি মানে ভেঙে দিলে আমারও কষ্ট হয়, বাংলাদেশে যেভাবে ভাঙছে, বাংলাদেশ তো আমার দেশ নয়, কিন্তু আমার ভীষণ কষ্ট হয় কেন এগুলো ভাঙছে। তো ওনার কষ্ট হয়েছে, দেশের প্রধানমন্ত্রী হিসেবে কান্নাকাটি করেছেন, কিন্তু 300 জন ছেলে মারা গেল, তার জন্য আমার কষ্ট নেই। তিনি যদি এক ফোঁটা চোখের জল ফেলতেন হয়তো কিছু পাল্টে যেত, বুঝেছেন, বাঙালি আবেগ পাল্টে, সেটা হলো না, বুঝেছেন। তার ফলে সুযোগগুলো আরো দুর্বৃত্ত ঢুকে গেল, আর নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। এই জায়গায় দাঁড়িয়ে, বুঝেছেন, আমি ঠিক এই জায়গা থেকে দাদা একটা এক প্রশ্ন একটুখানি করতে চাইবো, যেহেতু আমরা দূরসঞ্চারের মধ্যে রয়েছি তাই সামনাসামনি হতে পারছি না, কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটা, এই যে আপনি বললেন যে জামাত ঢুকে গেল, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, অর্থাৎ জেএমবি জঙ্গি, যাদেরকে আমরা মানে যাদের সামনে ফোরফ্রন্টে দেখলাম খাগড়াগড় বিস্ফোরণের সময় থেকে, তাদের বেশ কয়েকজন জঙ্গি এই মুহূর্তে জেল ভেঙে পালিয়েওছে বিভিন্ন জায়গা থেকে, শেরপুর বা বিভিন্ন জায়গায় যে সমস্ত জেলগুলো ব্রেক করা হয়েছে আর কি, সেই সমস্ত জায়গা থেকে তারা পালিয়েছে, এরকম খবরও পাওয়া যাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, এই জামাত, তারপরে অনেকে বলছেন, মানে অনেকে তো এই মুহূর্তে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে বিভিন্ন কথা ছুড়ে দিচ্ছেন এবং সেগুলোর নানান রকম ইম্প্যাক্টও তৈরি হচ্ছে। সেখানে এরকমটা দেখতে পাওয়া যাচ্ছে যে এদের পেছনে রয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রদের মধ্যে দুটি রাষ্ট্রের নাম বারবার উঠে আসছে, তাদের ফাইন্যান্স রয়েছে, শুধুমাত্র ছাত্রদের আন্দোলন এটা নয়, এই অভিযোগও উঠছে। রাজাদা। হ্যাঁ, দেখুন মানে অস্থিরতা যারা করতে চায়, আমি একটু পরিষ্কার বলি যে আমার সঙ্গে অনেকের ধারণা হয়তো মিলবে না। অনেকে আমাকে চীনপন্থী বলে, আমি চীনে মানে নিজের দ্বিতীয় বাড়ির মতন একটা সময় যেতাম। একদমই তাই। তো যাই হোক, তো চীনে যেতাম এই কারণে, এই অন্য কোনো কারণ, তাদের যে উন্নয়ন ঘটেছে, সাধারণ মানুষের যেভাবে সুখ শান্তি এসেছে, আমার কাছে মানে ভীষণভাবে আমাকে অভিভূত করেছে। চীন এখন দেখুন একটা বানিয়া জাত, বানিয়া ব্যবসা করে, যেখানে তার ব্যবসা করার সুযোগ সেখানে সে ঢুকবেই। 176টা দেশে তাদের, হ্যাঁ, ওয়ান বেল্ট ওয়ান রোড যে পলিসি, বেল্ট রোড ইনিশিয়েটিভ চলে গেছে, বুঝেছে, কেউ মানে এমনকি আমেরিকার যারা কাছের দেশ, সিঙ্গাপুরও সেই বেল্ট রোড ইনিশিয়েটিভ নিয়ে তারা হাজির হয়েছে, ব্যবসা করতে চাইছে, ব্যবসা করাটাই তার লক্ষ্য, ব্যবসা থেকে মুনাফা করে এক দেশকে কোথায় নিয়ে চলে যায়, এবং যে কোনো দিন আমেরিকাকে টপকে তারা যাবে। আমেরিকাও যদি যান, আর সব সুপার মার্কেটে চীনের জন্য, বুঝেছেন, এই যে ওয়ালমার্ট একটা সময় গর্ব করে বলতো যে উই আর আমেরিকানস, আমরা যা তৈরি করি 90% ইজ প্রডিউসড ইন আমেরিকা। আজকে সেই ওয়ালমার্টই বলছে 93% চায়নায় তৈরি। যাই হোক, বুঝেছেন, চায়না ঢুকে গেছে বিরাট ভাবে, তাদের মানে অ্যাক্সেস ঘটে গেছে, তারা পৃথিবী জুড়ে। আর যারা ব্যবসা করে তারা বুঝে অস্থিরতায় ব্যবসা হয়, বুঝেছে, অস্থিরতার ব্যবসাটা একসঙ্গে চলে না। এই চায়না বাংলাদেশে অস্থিরতা নিয়ে এসে সেখানে ব্যবসা বাড়াবে, ব্যবসা বলতে মানে 12 বছর, তো নিজের ব্যবসা তো আছেই,
ভারতবর্ষ 11 বিলিয়ন গুডস আমরা বেচি, এই 11 বিলিয়নই ধরে নিলে ওরা কিনতে চায়, তাহলে অস্থিরতা করলে কি কেউ কিনবে? অস্থিরতা করলে বাজার নষ্ট হয়ে যাবে। Right. যারা চীন কেউ কোনো দেশ তাদের কেড়ে নেওয়ার এরকম তাদের ইচ্ছে নেই। ব্যবসা করলে তারা সেভাবে এটা করতেই চায় না। সেই ব্রিটিশের বণিকের মানদণ্ড হ্যাঁ সে রাজদণ্ড একাত্তরের হয়েছিল, কিন্তু রাজদণ্ড। চায়না এই ধরনের কোনো মানে ট্রানজিশনের প্রয়োজন নেই, সে করতেই চায় না। সুতরাং চাইনিজ রোল, তবে হ্যাঁ চায়না ভারতবর্ষের উন্নয়নে কিছুটা তারা সন্তুষ্ট, কিছুটা সন্তুষ্ট, এটাও বোঝে ভারতবর্ষের উন্নয়ন তার নিজের কন্ট্রাডিকশনে হয়তো আটকে যাবে। তার যে ডেমোক্রেসি, চায়নার ডেমোক্রেসি নেই, সেই কিছুটা সুযোগ আছে। ভারতবর্ষের কন্ট্রাডিকশন হচ্ছে আমাদের ডেমোক্রেসি, আমরা নানান মতের কথা বলি, আমাদের উন্নয়নটা তাই অনেক সময় নানান বিরোধী এতে আটকে যায়। সুতরাং ভারতকে ওরা ভয় পায়, কিন্তু তাই জন্য বাংলাদেশে অস্থিরতা বার করে ভারতবর্ষে ঢুকতে হবে, এই যাদের ভাবনা, তাদের ভাবনার মানে গুরুত্ব আছে, মানে এতটা সরলীকরণ নয় আর কি। রাইট। হ্যাঁ হ্যাঁ। আবার কেউ কেউ বলছেন যে মানে আমেরিকা নাকি সেন্ট মার্টিন বলে কোন একটা জায়গা, হ্যাঁ তাই আপনার ওই চট্টগ্রামের কাছে ছোট্ট জায়গা, সেখানে নাকি আমেরিকা ওদের নেভাল কিছু করতে চেয়েছিল, একটা কমান্ড বসাতে চেয়েছিল। সে নানান পৃথিবীর সব জায়গাতেই ওরা করছে এটা তো এটা ঠিক। এই ব্যাপারটা আমরা প্রথমে জানলাম আওয়ামী লীগের একজন এমপি একটা টুইট করেছিল বা কোনো একটা মেসেজ আমরা জেনেছি। এখন হ্যাঁ শেখ হাসিনা সত্যি কথা বলেছে, না আমরা কোথাও রাজি টাজি নই, সে স্বাধীনভাবে হতে চায়। যখনই চীন একটা স্বৈরাচারী গভর্নমেন্ট তৈরি হয় বা তার একটা স্বপ্ন এসে যায়, সে কারোর কাছে সহজে মাথা নত করেন। চীনে গেলেও দেখবেন তো আপনার, চীনে গিয়েও 12 ঘন্টা আগে বেরিয়ে চলে এলো। হ্যাঁ বুঝেছেন, এই বেরিয়ে এসে বলি চীন খেপে গেছে, আমি এক্ষুনি সব বাংলাদেশ স্মল কান্ট্রি, ভীষণ স্মল কান্ট্রি। আমেরিকা বা চীন এরা এইসব জায়গায় অত ইয়ে নেয়। হ্যাঁ সেম এটা সত্যি কথা, আমেরিকা সে দেশের যে নানান হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এবং তাতে যে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ফোর্স জড়িয়ে আছে, তাদের বিভিন্ন অফিসারকে বলে তোমাদের ভিসা আটকে দেবো, তোমাদের বিচার আমাদের দেশে করতে হবে। হিউম্যান রাইটস ভায়োলেশন আমেরিকা মনে করে সারা পৃথিবীর হ্যাঁ জায়গিরটা সে নিয়েছে, দায়িত্ব তাই নিয়েছে, বুঝেছে। বাংলাদেশের হিউম্যান রাইটস ভায়োলেশনে সেও জড়িয়ে পড়েছে। যাই হোক, এবং আমাদের নরেন্দ্র মোদীকে খেয়াল করতে হবে। নরেন্দ্র মোদী যিনি এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। গুজরাটে যেমন 2002 সাল কি 1 সালে যে দাঙ্গা হয়েছিল, তারপরে ওনাকে কিন্তু মানে ভিসা আটকে দেওয়া হয়েছিল, হিউম্যান রাইটস ভায়োলেশনের প্রশ্ন সেখানে এসেছিল, উনি অনেকদিনই ভিসা পান। এখন সবচেয়ে সম্মানীয় ব্যক্তি আমেরিকায়, ট্রাম্প মাসকে তাও জেলার ব্যাপার। যাই হোক, সেই মাসের প্রসঙ্গ আজকে। সুতরাং বিদেশি শক্তি যে বিরাট ভাবে কাজ করছে, আমি যেটা মনে করি, তবে হ্যাঁ আইএসআই পাকিস্তান যাদের লক্ষ্য হচ্ছে মৌলবাদ ইসলামকে পৌঁছে দেওয়া, ইসলাম ওরা মনে করছে ইসলাম এসে গেলে বাংলাদেশে আরো নিয়ন্ত্রণ আসবে, আরো বেশি ইসলাম আসবে। ঠিক আছে, এই নয় ইসলাম আগে ছিল না। আপনি যদি দেখেন 1901 সাল থেকে বাংলাদেশে হিন্দুদের যে মানে মানে জনসংখ্যা, তার যে পপুলেশনটা মানে হিন্দু পার্সেন্টেজ, সেটা কমছে, প্রত্যেক বছরই কমছে। 34% ছিল 1 সালে, প্রত্যেক বছরই কমছে। একটা মুসলিম ইসলামী আগ্রাসন শুরু হয়েছে, হিন্দুরা আক্রান্ত হচ্ছে, তারা মনে করছে সমগ্র দেশটাকে ইসলামী করে ফেলতে হবে। তখন তো দেশটাই ভারতবর্ষ ছিল, পাকিস্তানও ছিল না, বাংলাদেশ দূরের কথা। এই একটা ব্যাপার কিন্তু যে ইসলামিক যে চিন্তা ভাবনা বহুদিন থেকে আছে, সেইটাই আইএসআই ব্যবহার করছে। আইএসআই বলতে পারেন নানান ফান্ডিং কিন্তু আমেরিকা থেকে আসে, টেরর ফান্ডিং নানান। ওরা আইএসআই কিন্তু আবার আমেরিকার কিছু বন্ধুকে নিয়ন্ত্রণ করার জন্য আইএসআই পয়সা পায়। ঠিক আছে, বাংলাদেশের ব্যাপারে কোনো পয়সা পেয়েছি কিনা এখনো পর্যন্ত কোনো রিপোর্ট আমরা দেখিনি, পেতেও পারে। তবে যে ম্যাসিভ যারা বলছে, আমি তাদেরকে যারা বলছে যে ওখানে নাকি আমেরিকার বিরাট চক্রান্ত, আরে বাবা 2024 সালের জানুয়ারি মাস, 7 মাস আগে সেখানে নির্বাচন হলো। আপনি যদি এতই ক্ষমতাবান, মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারেন, লাখো মানুষকে পথে নামাতে পারেন, আপনি তো ভোটে তো হাসিনাকে হারাবেন, তাই না? তো লেজিটিমেটলি একটা কাজ করতে পারেন, তাই না? বুঝতে পারছেন? তো সেখানে তো কেউ কিছু করতে পারে, সেখানে তো কিছুই ঘটলো না। আপনি লেজিটিমেটলি যেটা করা যায় সেটা ইলেজিটিমেটলি করতে পারেন, এতই বোকা। সুতরাং আমি মনে করি না যে সেটা ঘটেছে। বিরাট সংখ্যক মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে পথে নেমেছিল, এটা কোনো আমি এই জায়গাটায় আরেকটা কথা একটুখানি বলতে চাইবো। যেহেতু আপনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ আনলেন, এবং অবশ্যই এই হিন্দুদের ওপর আক্রমণের যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি না সেটা কতটা ডক্টরড ভিডিও, কতটা সত্যি সত্যি ঘটছে, এবং কতটা পুরনো ভিডিওকে নতুন বলে চালানো হচ্ছে। আমি এই 3টে অপশনই রাখলাম, কিন্তু বিষয়টা হচ্ছে
যে হিন্দুদের ওপর যে মানে সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ হয়েছে এটাকে পুরোপুরি অস্বীকার করবার কোনো জায়গা নেই। সেটা একদম সেখান থেকে যারা ফেরত আসছেন কেউ কেউ তাদের মুখ থেকে যেরকমটা শোনা যাচ্ছে রাজেদা, তাতে কিন্তু সেরকমটাই মনে হচ্ছে যে পার্সেন্টেজ যাই হোক না কেন ঘটেছে সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা। ঠিক এই জায়গা থেকে যখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, মনে রাখতে হবে যে তিনি একজন নোবেলজয়ী মানুষ এবং সমাজ কল্যাণে যার দীর্ঘদিন ধরে কাজ রয়েছে সমাজকর্মী হিসেবে। তো সেই জায়গা থেকে তিনি যখন শুভেচ্ছা বার্তাটি পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই শুভেচ্ছা বার্তায় কিন্তু সংখ্যালঘুদের ওপর, সেটা যে কোনো ধর্মেরই হোক, হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর যাতে কোনো রকম অত্যাচার না হয় তার একটা আর্জি, তার একটা নিবেদন কিন্তু রইল সেই বক্তব্যে। কিন্তু আমাদের রাজ্যের এবং আমাদের দেশের যে সমস্ত ভারতীয় জনতা পার্টির নেতারা রয়েছেন, অর্থাৎ কেন্দ্রের যারা ক্ষমতাসীন দল, বলা যেতে পারে ক্ষমতাসীন জোটের শীর্ষে যারা রয়েছেন, তারা নেতৃত্বে যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন শুভেচ্ছা বার্তা জানালেন তখন সেখানে কোনো রকমভাবে সংখ্যালঘুদের কথা উল্লেখ করা নেই, অর্থাৎ হিন্দুদের উপর এই আক্রমণের বিষয়টিকে কি সমর্থন, মানে যে ঘটনাটি ঘটেছে সেটাকে কি মানছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী, এই প্রশ্নটা তারা তুলছেন। ঠিক দুটোর মধ্যে কোথায় ডিফারেন্স দেখতে পাচ্ছেন আমি ঠিক সেই জায়গা থেকে বলবো। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই বলেছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যে বক্তব্য রেখেছেন তাতে রাষ্ট্র বুঝবে, অর্থাৎ দেশের কেন্দ্রীয় সরকার, ভারতের বিবেচনাধীন বিষয় এটি, রাজ্যের নয়, এই বিষয়টি উল্লেখ কিন্তু আগেই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আমি ঠিক সেই বক্তব্যের আলোকেই একটুখানি জানতে চাইবো যে দুটো বক্তব্যের মধ্যে ডিফারেন্সটা কোথায়। রাইট, না দেখুন, মানে আমি বলছিলাম যে 1901-এ 34% ছিল, লাস্ট সেন্সাস 2022-এ হয়েছে, সেখানে 7.95% হিন্দু আছে। হিন্দু পার্সেন্ট প্রত্যেক সেন্সাসে হিন্দু পার্সেন্ট কিছু কমে গেছে। এবং হিন্দুদের উপরে অত্যাচারের নানান কাহিনী হয়েছে। আমার নিজের চোখে দেখা অনেক কিছু ঘটেছে। আমি বাংলাদেশে অনেকবার গেছি, অল্প সময়ের জন্য গেছি বটে, কিন্তু সে সময় মানে দেখার সুযোগ ঘটেছে। এবং বেশ কিছু মানুষ বর্ণনা করেছেন যারা ওপার থেকে এপারে ফিরে এসে তাদের বর্ণনা আমরা শুনে থাকি। ভিডিওটা কি হয়েছে সেটা বলতে পারবো না, ভিডিও দেখিয়ে নানানভাবে মানে পাবলিক যে ওপিনিয়নটাকে চেঞ্জ করার ব্যবস্থা করা যায়, কিন্তু সবচেয়ে ডক্টর আমি মনে করি না, কিছু সত্য থাকতেও পারে। যাই হোক না কেন, যে সংখ্যালঘুদের ব্যাপকভাবে মানে বাংলাদেশে যে অত্যাচার না করলে সংখ্যাটা কমে কি করে, কি বলো? যেটা 4% ছিল, ধীরে ধীরে, এমন কিছুদিন আগেও যেটা স্বাধীনতার সময় 28%, 24% ধরেই নি 25% ছিল, এটা এত কমলো কি করে? তাদের তুমি মানে মারধর করেছো, সে পালিয়ে গেছে, কে ভিটে মাটি ছেড়ে যেতে চায়, তাই না? হ্যাঁ, তাই না? ঠিক। হ্যাঁ, দৈনের দায় বেশি মেশায়, বেশি বেশি ভাই, এমনই লক্ষ্মী ছাড়া, তাই না? ভিটে মাটি তো কেউ ছাড়তে চায় না। সুতরাং বাধ্য হয়েছি, রিফিউজিটা কাকেই বলে, যে আমি বাধ্য হচ্ছি আমার ভিটে মাটি ছেড়ে অন্য জায়গায় চলে, তাই তো? সুতরাং অত্যাচার হয়েছে। পার্সেন্টেজ যেটা বলছে এটা চাইছে, আইএসআই চাইছে। যেমন আফগানিস্তানে লেস দেন 1%, একসময় বিশাল হিন্দু ছিল, বুঝতে পারলে লেখা করলে আমরা নানান পড়তে পারি। একসময় বহু ভারতীয়রা সেখানে কাজ করতো কাবুলে, হ্যাঁ, আমরা সেগুলো দেখেছি। এবং সেখানে লেস দেন 1%। পাকিস্তানেও প্রায় সে দেশ তৈরি হওয়ার সময় 7-8% কাছাকাছি ছিল, সেটা এখন লেস দেন 2% হয়ে গেছে। যদিও একটা পীঠস্থান বালুচিস্তানে মানে আমাদের হিন্দুদের একটা বড় পীঠস্থান আছে, যে মানে যে নিয়ে আমাদের সিনেমাও হয়ে গেছে। যাই হোক, সে বিকল্প আছে এবং সে প্রসঙ্গটা না, এটা থাকা সত্ত্বেও কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে হিন্দু পার্সেন্টেজ সেটা মানে 2% গিয়ে নেমেছে, আরো হয়তো কমাতে চাই, কিন্তু তবে হ্যাঁ, লোককে দেখাতে গেলে 2% কমে হয়ে গেলে লোকে বলবে তুমি সংখ্যালঘুদের সঙ্গে ভালো আচরণ করছো না। যাই হোক, এখন বাংলাদেশে যারা মৌলবাদী তারা হয়তো সেই জায়গায় নিয়ে যেতে চায়। খুব অল্প সংখ্যক হিন্দু সেখানে আছে, তাদের মধ্যে কিছু কিছু লোক তারা সরকারের ভেতরে থেকে নিজের পয়সা হাতে বসাতে চায়, তারপরে তারাও মার খায়। যাই হোক, সে প্রসঙ্গটা আমি বেশি চাইছি না। এখন প্রধানমন্ত্রী যে টুইটটা করেছেন আমরা খুব ভালো লেগেছে, সেখানকার অসহায় মানুষদের কথা উনি বলেছেন। এখন মুখ্যমন্ত্রী যেহেতু একটা রাজ্যের, উনি রাজ্য, আপনি যেটা বললেন সেই কনটেক্সট হয়তো মানে বারবার মনে করছেন, উনি হয়তো খালি বলে দিলেন যে সেখানকার যে নতুন যে সরকার এসে তাকে অভিবাদন, কিন্তু
অন্য বিতর্কটা যেটা হয়তো অন্য ইস্যুস যেগুলো আছে সেগুলো হয়তো উনি চাইছেন বিতর্কটা এড়াতে চাইছেন। এটা হতে পারে। আমি লোকাল পলিটিক্স এই মুহূর্তে ঢুকতে চাইছি না, কেননা যদিও সেটাও আমার মানে চিন্তার মধ্যে থাকে, কিন্তু এটা এই এই অংশের মধ্যে বাংলাদেশের যে একটা মানে একাডেমিক আলোচনা হচ্ছে, একদম তাই। এই জায়গায় ওই আলোচনা ঢুকিয়ে ফেললে হবে কি যে আমাদের ন্যারোনেসটা, সংকীর্ণতা, চিন্তার সংকীর্ণতাটা এমন জায়গায় চলে গেছে যে আমরা মনে করি যে ও মানে হ্যাঁ সঠিকভাবে বিশ্লেষণ উনি করলেন না। তার ফলে আমি লোকাল পলিটিক্স আর পলিটিক্যাল লিডারদের চিন্তা ভাবনা, তারা অনেকেই বাংলাদেশ সম্বন্ধে খুব একটা অ্যাওয়্যার নয়, যে কোনো পার্টি হোক না কেন। তো যাই হোক, সেই বিতর্কে তো মানে প্রয়োজন হলে অন্য একটা কনটেক্সটে আমি যেতে চাই। আমি আরেকটা ইস্যু মানে শান্ত একটু বলে দিই। আমি ব্যক্তিগতভাবে চিন্তা মানে আমাদের মোহাম্মদ ইউনূসকে, ওনার যে গ্রামীণ ব্যাংক ছিল, সেই গ্রামীণ ব্যাংকে মিরপুরে যে হেডকোয়ার্টার ছিল, আমি বহুবার গেছি এবং তার ইভ্যালুয়েশন বহু জায়গায় করেছি। এবং 1988-এ আমি গ্রামীণ ব্যাংকের সাফল্য নিয়ে লেখালেখি করি। আমি তখন কেরালায় কাজ করতাম, আমার বিদেশি স্টুডেন্টসদের নিয়ে ওনার কাছে গেছিলাম। তো আমার সঙ্গে খুব ভালোই সম্পর্ক ওনাদের তৈরি হয়েছিল। আমি অভিভূত হয়েছিলাম যে গরিব মানুষদের কাছ থেকে অল্প অল্প টাকা দিয়ে, যেমন 100 টাকা দেওয়া হলো, সে তখনকার দিনে হয়তো 10 কেজি কি 15 কেজি চাল কিনছে, সেই চালটাকে মুড়ি কনভার্ট করছে, মুড়ি কনভার্ট করে সে সেটাকে একটা ভ্যালু অ্যাডিশন হচ্ছে, সে বিক্রি করছে, আবার সে তাকে সে মানে পয়সা ফেরত দিচ্ছে। এই একটা অসাধারণ মডেল ছিল। এবং সেখানে যারা লোন গ্রহীতা, তাদেরকে ঋণ গ্রহীতা, তাদেরকে পরিষ্কার তাদের শপথ নিচ্ছে, তারা আল্লাহর নামে শপথ নিচ্ছে যে আমি লোন ফেরত দিতে পারি, বুঝেছেন? এবং যেখানে আমাদের দেশের ব্যাংকের প্রায় 40 to 45% হচ্ছে রিকভারি রেট, 99% রিকভারি রেট। যারা লোন দিচ্ছে পেয়েছে, মানুষ দারিদ্র সীমা থেকে উঠে এসেছে। অল্প টাকার লোন মহিলারা নিয়েছে, স্বামী পরিত্যক্তা বঞ্চিতা মহিলা, পয়সা তারা এখান থেকে নিয়েছে, ব্যবসা করেছে, যারা মানে পরিবার চালিয়েছে, নারীর ক্ষমতায়ন বলছে আমি দেখার মতো। আমি ভদ্রলোকে স্যালিউট জানাই। এবং গ্রামীণ ব্যাংকে একটা সময় এইটাই ছিল, এই স্যালিউট, এই অভিবাদন, যে আমি স্যালুট খালি সেলিব্রিটি পাবে না, স্যালুট খালি ক্ষমতাবানরা পাবে, সাধারণ মানুষ স্যালুট পাবে। এই যে ওনার কনসেপ্ট ছিল, আমি সেই মডেলের সঙ্গে জড়িয়েছি। ওনাকে আমি ভীষণ শ্রদ্ধা করতাম, যে বাস্তব চিন্তা ভাবনা। উনি অর্থনীতি নয়, শান্তির জন্য পেয়েছেন উনি ওনার গ্রামীণ ব্যাংক। আমার কাছে অত্যন্ত একজন শ্রদ্ধার মানুষ। কিন্তু আমার যেটা খটকা লাগলো, বুঝেছেন, এই মানুষটা 84 বছর বয়স, ঠিক আছে, এনাকে হাসিনা কেসে ফাঁসিয়ে দিয়ে, 1000 কেসে, যেটা বাংলা এখন কেস দিয়েছে বলে, কেস খেয়েছে, প্রচুর কেস খাইয়েছে। যাই হোক, উনি খুব ফলাতে বাধ্য হয়েছেন। ওনার বিশাল কন্ডম, ফ্রান্সেও, বুঝেছেন, ফ্রান্সেও ওনার গ্রামীণ ব্যাংকের মডেল ওরা চিন্তা ভাবনা করে, পৃথিবীর বহু দেশ, বুঝেছেন, ওনার চিন্তা ভাবনা করে, মানে তার ফলে ওনাকে নানান দেশে নিয়ে গিয়ে তারা তাদেরকে এই হাইকো ক্রেডিট ব্যাপারটাকে তারা কাজে লাগে। সেই অবশ্য মডেল সব জায়গায় সফলতা আসেনি, একটা কমিটমেন্ট যেটা দরকার লাগে সেটা উনি করতে পেরেছেন। যাই হোক, কিন্তু এই মানুষটাকে ছাত্ররা বললো ওনাকে নিয়ে আসতে হবে, নিয়ে এসেছে আর্মি রোলটাও আপনি পরে প্রশ্ন করেন, আমি সেখানে ঢুকবো। কিন্তু উনি যখন ফিরে এলেন, আমি ভেবেছিলাম যে কথা নরেন্দ্র মোদী বলেছে, উনি বলবেন আমার প্রথম কাজ হবে বাংলাদেশের সকল মানুষ ইরেসপেক্টিভ অফ দেয়ার রিলিজিয়াস ফেথ, তারা আমি হতে শুরু থাকবো, সবাই শুরু, কেউ এই বাংলাদেশে যে ধরনের হাঙ্গামা ঘটেছে, যেই করুন না কেন, দোষীরা শাস্তি পাবে, শান্তি আমরা ফিরিয়ে আনবো, বাংলাদেশে যে উন্নয়ন শুরু হয়েছে সেটাকে আমরা ত্বরান্বিত করবো আরো। সেইটা উনি না বলে যে ধরনের উচ্ছৃঙ্খলতা আমরা দেখলাম, যে ধরনের তালিবানি অত্যাচার দেখলাম আমরা, সেটা যেই হোক, পুলিশ অফিসারকে তারা উল্টো দিকে মেরে ঝুলিয়ে দিচ্ছে, এটা তো আমরা আফগানিস্তানে তালিবানের রাজত্বে দেখেছি, সেটাও দেখলাম। এবং বহু নামজাদা মানে ফিল্ম অভিনেতা, তাদের সঙ্গে ভারতের যোগাযোগ আছে বলে তাদের মারা হয়েছে। রাস্তায় গণপিটুনিতে শান্ত খানকে খুন করা হয়েছে, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে মূর্তি সেটিকে ভাঙা হয়েছে, তার মাথায় চড়ে নৃত্য করা হয়েছে থেকে শুরু করে গণভবন লুট, মানে যে ছবিগুলো নক্কারজনক ছবি, সেগুলো আমরা দেখতে পেয়েছি। সেটা তো ঘটে, সেগুলো অত্যন্ত ভাবা যায় না। তার পরিবারের তার ব্যক্তিগত জিনিসগুলোকে পাবলিক ডিসপ্লেতে নিয়ে এসে যে নোংরামির পরিচয় তারা দিয়েছেন, এটা উচ্ছৃঙ্খল। এটা কেউ যদি বলে রেভলিউশন, তখন তার প্রতি আমার ঘেন্না ধরে যায়, বুঝতে পারছেন? আমি এটাকে সেকেন্ড রেভলিউশন যখন বলা হলো, আমি অত্যন্ত বুঝেছেন, আমি শেখ হাসিনা অনেক কাজে পছন্দ করি, কিন্তু যে নোংরামি, গণভবন লুণ্ঠন করে যে ধরনের নোংরামি মানুষ করে যে সম্পত্তি নিয়ে যাচ্ছে,
এটা ওটা দেখিয়ে তার আনন্দ উপভোগ করছে, সেখানে বসে খাচ্ছে, যেটা কিছুটা শ্রীলঙ্কায় আমরা দেখেছিলাম। সেই একই জিনিস ঘটলো, আর্মি নীরবে রয়ে গেল। হ্যাঁ, যে ওয়াকারকে উনি বসিয়েছিলেন আর্মি জেনারেল হিসেবে, আমরা দেখলাম উনি উনি খালি ভারতবর্ষে পাঠিয়েই ভাবলেন সব কাজ করে দিয়েছি। ওনার হয়তো অ্যাম্বিশন তৈরি হয়েছে। আমি ভেবেছিলাম যে আর্মি বুঝছেন, জেনারেল জিয়ার সঙ্গে ওনার ডিফারেন্স। জেনারেল জিয়া পাকিস্তানে ট্রেন, পাকিস্তানি কনসেপ্টে উনি বিশ্বাস করেন, সেভাবেই ওনার তৈরি হয়েছে। ইনি তো স্বাধীন বাংলাদেশের ট্রেন। হ্যাঁ, গণপ্রজাতন্ত্রে তাদের বিশ্বাস, সেইভাবেই তো আর্মিকে ট্রেন তৈরি করা হয়। কিন্তু কোথায় ওনারা সেটা দেখলাম আমরা। দেশের প্রধানমন্ত্রীকে উনি খালি দেশ বিদেশে পাঠিয়ে দিয়ে তার সম্পত্তি লুণ্ঠিত হলো। দেশের যিনি জনক, তার ছবি, তার মূর্তি যেভাবে যেভাবে লাঞ্ছিত হলো, ভেঙে দেওয়া হলো। কোথায় আর্মি? হয়তো আর্মিকে আমরা চিনতে পারি যারা তখন গলায় যারা ওই জলপাই পোশাকটা পরে, তো হয়তো পোশাক খুলে এসে তারা এটা করেছে। কি করে বলবো কে কি করছে, তাই না? একদমই তাই, একদমই তাই। যাই ঘটুক না কেন, আর্মির ভূমিকা কিন্তু আমরা তারাই এই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করেছে। সুতরাং সে নিজের স্বার্থে একটা গভর্নমেন্ট তৈরি করেছে। আজকের এগুলোকে নিয়ে দেখাতে চাইছে স্বচ্ছতা রয়েছে, কালকে হয়তো কথা না শুনলে যে কোনো লোককে সরিয়ে দেবে। যাই হোক, সেটা তো বোঝাই আবার যাচ্ছে। কিন্তু রাজাদা আবার কিন্তু আমি একটুখানি ইন্টারাপ্ট করলাম, সেটা হচ্ছে আবার কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে যাওয়ার পরও আবার বেশ কিছু জায়গায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে। সুতরাং বাংলাদেশ যে পুরোপুরি শান্ত হয়েছে এরকমটা বলা যাবে না বোধহয়। আমি একদম শেষাশেষি এটাই জিজ্ঞেস করবো আপনাকে। শান্ত কি করে হবে? শান্ত তো হওয়ার তো কথা নয়, বুঝছেন? যে আপনি তো শান্ত চাইছেন না, আপনার একটা এজেন্ডা এসে গেছে। এজেন্ডাটা পরিষ্কার। এজেন্ডাটা হচ্ছে যে বঙ্গবন্ধু আপনি স্ট্যাচু ভাঙছেন, অর্থাৎ পৌত্তলিকতার বিরুদ্ধে আপনি কাজ করছেন। পৌত্তলিকতার বিরুদ্ধে কারা কথা বলে? ভারত বিরোধী, সম্পূর্ণভাবে ভারত বিরোধিতা, মাইনরিটিদের উপর আক্রমণ। রাহুল আনন্দ যে একজন বিখ্যাত গায়ক, তাকেও আক্রমণ, তার জিনিসপত্র পুড়িয়ে দেওয়া। ইন্দিরা গান্ধী যে কালচারাল সেন্টার, ইন্দিরা গান্ধী কি অবদানটা জানে? আমি বাংলাদেশের বিভিন্ন বড় বড় লোকের সঙ্গে কথা বলে দেখি, সে বলেছে আমাদের মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু ভারত না থাকলে আমরা কোথায়? ভারতীয় সেনারা মুক্তিযোদ্ধার হয়ে তারা, হ্যাঁ, জামা ইন্ডিয়ান জামা খুলে তারা লড়াই করেছে, শহীদ হয়েছে। বাংলাদেশের স্বাধীনতায় ভারতের রক্ত আছে। দেখুন অন্য দেশ কি করে, একটা দেশ স্বাধীন করে সেখানে থেকে গিয়ে তার আর্থিক স্বার্থ গোছায়। আমরা কিচ্ছু গোছাইনি। ইন্দিরা গান্ধী লোক পাঠিয়েছিলেন আমেরিকা, সেখানে 7th ফ্লিট পাঠিয়ে দিয়েছিল। চীন রিকগনিশন করেনি বাংলাদেশ সরকার। 6 মাস পরে তারা দিয়েছে। আমরা প্রথম। খেয়াল করতে হবে যে এই ভূমিকা তারা যদি অস্বীকার করে, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারকে যারা ভেঙে দেয়, তাদের বোঝা যাচ্ছে তাদের লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন। এবং এই ভাঙাভাঙি আমার মনে হচ্ছে না যে আর্মি পরোক্ষ মদত ছাড়া সম্ভব। সুতরাং তারা ওই এথনিক ক্লিনজিং এ কিছুটা যাবে, কিছুটা কেন, বেশ পুরোপুরি এথনিক ক্লিনজিং। আমরা যেভাবে শীতলকুচিতে নদীর উপর দিয়ে লাখো হাজার মানুষ তারা মাপছে, ভারত সরকার নিরুপায়, কোথায় তাদের দেবে? হ্যাঁ, সেখানে একটা জনসংখ্যার ভারসাম্যহীনতা এসে যাবে, আমাদেরও রিসোর্সের অসুবিধা হবে। কিন্তু গরিব মানুষ, আমি জানি না, তাদেরকে তো বাংলাদেশ সীমান্তে তাদের আটকে রাখা উচিত। বাংলাদেশ বলা হোক যে তোমরা এদেরকে রাখো, ওখানে তোমাদের খাবার দাবার দাও, আমরা কোথায় কি করবো? তো যাই হোক, সে প্রসঙ্গটা অন্যভাবে আমরা পরে আলোচনা চান, আমরা আপনার সঙ্গে আমি কথা বলতে পারি। তবে যেটা 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 ঘটছে, যেটা আপনি প্রশ্ন করলেন, যে শান্তি তো হবার জন্য তো আসি, কমপ্লিট ক্লিনজিং হবে। 7.95% হিন্দু ছিল, এটা 5.5 যখন হয়ে যাবে, বেশ কিছু মানুষ তারা ইন্ডিয়ায় আসবে, তাদেরকে হত্যা করা হবে, ততদিন পর্যন্ত এই আন্দোলন তো 7.95 থেকে 2% এক্ষুনি করা যাবে না। প্রায় 1,30,00,000 হিন্দু, সেখানে 60 লক্ষ হিন্দু আছে, এটা আপনি একেবারে 60 লক্ষে আনতে পারবেন না। তাহলে ধীরে ধীরে এই রেভলিউশনটা, এই সেকেন্ড রেভলিউশন হয়তো সেই জায়গায় নিয়ে যেতে চাইছে। এখন মারপিট তো হবেই। এবং দেখুন শান্তম, 2008-এর যে নির্বাচনে জামাত অংশগ্রহণ 2%, 2 সিট পেয়েছিল, 2 লাখ না 3 লাখ ভোট পেয়েছিল। তার জনভিত্তি কি বোঝা গেছে? তার জনভিত্তি সেভাবে তৈরি হয়নি। পয়সা আছে, কোটি কোটি টাকার মালিক। পশ্চিমবঙ্গ শুনেছি তাদের ব্যবসা আছে, দুবাইতে তাদের ব্যবসা আছে, জাহাজ আছে, হোটেল আছে, লন্ডনে আছে, সারা পৃথিবী জুড়ে কয়েক লক্ষ কোটি টাকার ব্যবসায়ী জামাত হতে, হ্যাঁ, বুঝতে পারছি। সুতরাং এই পয়সা দিয়ে তারা লোক কিনে সেটা করছে। বাংলাদেশের সাধারণ মানুষ সেকুলারিজমে তাদের একটা বিরাট বিশ্বাস আছে। তার ফলে দেশ ধর্মীয় ইসলামিক রূপান্তরিত হলো, আবার সেখানে ফেরত আসতে চলেছে।
আবার আমরা পথে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের মানুষ পথে নেমেছে, বুঝেছেন? সুতরাং একটা রেজিস্ট্যান্স কোথাও কোথাও এতকাল হয়নি, তৈরি হচ্ছে। মানুষ বুঝতে পারছে একটা ভ্যান্ডালিজম লক্ষ্য, মানুষ বুঝতে পারছে সংখ্যালঘুরাই এই দ্বিতীয় বিপ্লবের লক্ষ্য। তাই মানুষ পথে নেমেছে, অশান্ত। এবার রেজিস্ট্যান্স শুরু হবে, দেখা যাক। আমরা সেটা দেখবো। আমরা চাই না সোনার বাংলা অশান্তির বাংলা হোক, সোনার বাংলা শান্তির বাংলা হোক, আমরা সবাই চাইব। কিন্তু দেখুন, যারা এসেছেন তারা তো নির্বাচিত হয়ে আসেননি। তারা জানেন যে জীবনে তাদের অনেকের পক্ষে আর কিছু এই এই জায়গায় ফিরে আসা সম্ভব না। যতটা পারবেন তারা এনজয় করে যাবেন সরকারি সুযোগ সুবিধে, বুঝেছেন? হ্যাঁ, কিন্তু দেশের লক্ষ্য সেই ধরনের তাদের মানে কমান্ড আমি আছে বলে মনে করি না। সুতরাং যত তাড়াতাড়ি নির্বাচন যদি করা যায় তাহলে বিএনপি জামাতকে ফিরিয়ে আনা যাবে। আর সেটা করলে এই জোটের অসুবিধে, সেইটা করলে আর্মির গুরুত্ব কমে যাবে। তাই আর্মি যতটাই দেরি করে নির্বাচন করবে ততই কিন্তু বোঝা যাচ্ছে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে। এবং ওনার ছেলে জয় যেটা বলেছে, একদম আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে। যদি যত দেরিতে নির্বাচন হয় তখন কিন্তু এই যে আর্মির যে প্রচেষ্টা বলুন না, যাই বলুন না কেন, সেটা হয়তো ভেস্তে যেতে পারে, বুঝতে পারছেন? সুতরাং যদি নির্বাচন এক্ষুনি তাড়াহুড়ো করে ফেলে তাহলে কিন্তু আর্মির গুরুত্ব কমে, তখন কিন্তু বিএনপি জামাত ফিরে আসবে। যাই হোক, কি হবে আগামী দিন দেখবে। একটাই আমার বক্তব্য, পাশের দেশ সোনার বাংলা, আমি অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসা তাদের মানুষের জন্য আমার রয়েছে, বুঝেছেন? তো আমি আল্লাহর কাছে প্রার্থনা করব সে দেশে শান্তি ফিরুক, মানুষের যেন দুর্গতি না হয়। আমি আমার ধর্মকে ভালোবাসি, তার মানে আল্লাহ কখনো বলেননি যে অন্য ধর্মের মানুষের উপর আঘাত হয়। সেই যেন দুর্গতি বাংলা, আমার সোনার বাংলা নিরীহ অতিথি বৎসল যে সমস্ত মানুষ আছেন তারা এই 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 কাজগুলো আর। অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য রাজাগোপাল ধর চক্রবর্তী, ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। অনেক ধন্যবাদ। আজকের মুখোমুখি অনুষ্ঠানে বেশ কয়েকটা বিষয়ের দিকে, অর্থাৎ বাংলাদেশ সম্পর্কিত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেই রাষ্ট্র সম্পর্কিত বেশ কয়েকটি বিষয়ের দিকে নজর রাখছিলাম। ভারতের সঙ্গে শুধুমাত্র যে ভাষা এবং সাংস্কৃতিক দিক দিয়ে তার যোগাযোগ তেমনটাই নয়, সেই সঙ্গে সঙ্গে কিন্তু বাণিজ্যিক যোগাযোগও রয়েছে। সুতরাং ভারতকে একেবারে গুরুত্বহীন হিসেবে সরিয়ে দেওয়া বোধহয় এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও খুব একটা সহজ হবে না। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষে নেতৃত্বে যিনি রয়েছেন সেই ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি দাবি করেছেন যে ক্রিকেট খেলে বাংলাদেশের অত্যন্ত অবনতি হয়েছে, তাদের সামগ্রিক শিক্ষা ইত্যাদি ইত্যাদিতে বেশ খানিকটা অবনতি হয়েছে। সুতরাং সেই ক্রিকেট খেলা এবং ক্রিকেট বোর্ডকে অবিলম্বে বন্ধ করা দরকার, এরকমটাই একটি দাবি জানিয়েছেন। তাতে ক্রিকেট প্রেমীরা, বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী তারা খানিকটা রাগান্বিত হয়েছেন। কিন্তু বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কথা কী বা বলবো, তাদের যিনি প্রাক্তন অধিনায়ক তাঁর বাড়িও যখন ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়, সুতরাং সেটা খুব একটা অস্বাভাবিক হবে না। হয়তো আমরা ভবিষ্যতের বাংলাদেশের দিকে তাকিয়ে থাকবো, কিংবা এরকমভাবে বলা যেতে পারে বাংলাদেশের ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবো অবশ্যই। আজকের মুখোমুখি অনুষ্ঠান আমাদের সঙ্গে ছিলেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। তার কাছ থেকে একটুখানি পরিষ্কার হওয়ার চেষ্টা করছিলাম যে বাংলাদেশে পরবর্তীতে ঠিক কি হতে পারে বা বর্তমানে কি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে। শান্ত হোক বাংলাদেশ, আমাদের সাধের বাংলা, সোনার বাংলা আবার হয়ে উঠুক সেরকমটাই একজন ভারতবাসী হিসেবে, প্রতিবেশী রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে সেটাই চাইব। আজকের মুখোমুখি এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ। নমস্কার।